আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই বিশেষ নিবেদনে। এখানে আমরা নিয়ে আসি বাছাই করা সেরা সব বাংলা ভৌতিক গল্প, যা শুনলে আপনি কিন্তু একদম গল্পের ভেতর হারিয়ে যাবেন। আমরা খেয়াল রাখি যাতে আপনার এক মুহূর্ত সময় যেন বৃথা না যায়। তাই আজকের গল্পটিও কিন্তু তেমনই হতে চলেছে। একবার শুনতে শুরু করলে কিন্তু শেষ না করে ওঠা মুশকিল। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভৌতিক গল্প। শুরুতেই বলে রাখি, আজও কিন্তু গল্পের শেষে থাকছে গল্পের মধ্যে থেকেই একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে শুনছেন সেটি মেনশন করে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। আর যারা নিয়মিত আমাদের গল্পগুলি শুনছেন কিন্তু চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের গল্পে। আজ আপনি শুনতে চলেছেন লেখক সুকান্ত মাইতির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প আম বাগানের ভূত। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছে আমি সুদর্শন। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্প আম বাগানের ভূত। জ্যৈষ্ঠ মাসের খরতাপে গ্রামের কাঁথার মতো ছড়ানো মেঠো পথগুলো যেন গলে গিয়ে ধুলো হয়ে উঠছে। আকাশটাকে দেখলে মনে হয় কেউ যেন শতাব্দীর জমানো রাগ নিয়ে আগুনের চাদর মেলে রেখেছে। বৃষ্টির সাড়া নেই কোথাও, ছায়া মিলছে না, শীতল হাওয়ার আভাসও নেই। সেই রোদের মাঝেই হাঁপাতে হাঁপাতে হেঁটে চলেছে এক ব্যক্তি, যার নাম মাধব। গায়ে সস্তা একটা সাদা গামছা, পরনে ধুতি, মাথায় কয়েকটা পুরনো কাঁসার হাড়ি আর দু একটা পিতলের থালা। সে একজন ফেরিওয়ালা। ঘর থেকে ঘরে হাঁড়ি, পাতিল, কাঁসার গ্লাস, ছোট ছোট খেলনা বিক্রি করে দিন কাটে তার। গ্রাম থেকে গ্রামে ঘুরে ফেরি করে বেড়ানো তার রোজ নামচা। কিন্তু আজকের মতো এমন দাবদাহের দিনে শরীর আর সায় দিচ্ছে না। একটু দূরেই একটা পুকুর দেখা গেল। চারপাশে ধান ক্ষেতের মাঝে ছোট্ট অথচ গভীর এক জলাশয়, যার পাড়ে একটা বিশাল শিমুল গাছ। মাধব গাছটার ছায়া এসে বসে পড়ল। ঘাম মুছতে মুছতে একবার জলের দিকে তাকালো। পুকুরের সেই শান্ত জল যেন ওর গভীরে কোনো পুরনো দিনের স্মৃতির ঢেউ খেলে দিচ্ছে। চোখ বুঝতেই ফিরে এলো এক টুকরো শৈশব। সেই কিশোর মাধব, যে মাছ ধরায় ছিল একেবারে পাকা। কি টোপে কোন মাছ ধরা যাবে তা তার মুখস্থ। দুধ মাখা গুড়ের চাল, কেঁচো, পাঁকশাল, পোকা যাই দিত মাছ তাতে লাফিয়ে উঠত ছিপে। কখনো তাল গাছের ডাল ভেঙে ছিপ বানাতো, কখনো বা ধান খেতে লুকিয়ে টোপ সংগ্রহ করত। কিন্তু মা বাবার নিষেধ ছিল, পুকুরে নামা মানা, মাছ ধরা মানা। একদিন তো বাবার কড়া বকুনি খেয়ে রাগে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তবুও লুকিয়ে গিয়ে পুকুরের ধারে বসে থাকে সে, মাছ ধরে। সেই আনন্দ, সেই উত্তেজনা আজও তার মনে গেঁথে আছে। কিন্তু হঠাৎ করে যেন সেই দৃশ্যপট বদলে যায়। মাথার ওপর থেকে যেন কোনো ছায়া সরে গেল। চোখ খুলতেই মাধবের সামনে জল জল করে ওঠে সেই দিনগুলোর স্মৃতি, যেদিন তার বাবার সাপের ছোবলে মৃত্যু হয়েছিল। জমিতে কাজ করতে গিয়ে মাটির ভেতর থেকে হঠাৎ উঠে আসা একটা গোখরো সাপ এক কামড়ে শেষ করে দিয়েছিল মানুষটাকে। তারপর শুরু হয়েছিল লড়াই, ক্ষুধা, দারিদ্র্য আর লজ্জার সঙ্গে। সেই বন্যার কথা ভুলতে পারে না মাধব। এক রাতে ধান ক্ষেত ভেসে গিয়েছিল, গোয়ালের গরু ভেসে উঠেছিল নদীতে। মা আর সে প্রাণপণে গাছের গুঁড়ি আঁকড়ে ধরে বেঁচেছিল। তখন থেকেই পড়াশোনার রীতি, সংসারের হাল ধরেছিল সে, যেটা আজও ধরে রেখেছে। তার বাবার বন্ধু গদাধর বিশ্বাসী ফেরিওয়ালার কাজটা শিখিয়েছিল। বলেছিল, আরে বাবা, কোনো কাজ ছোট না, তুই শুধু চেষ্টা কর। সেই চেষ্টা আজও চলছে। তবে একটা জিনিস ছাড়তে পারেনি সে, মাছ ধরা। সময় পেলেই চলে যায় ফাঁকা পুকুরে, বিলে, দিঘিতে। তার কাছে ছিপ মানে একটা জাদু। মাছ ধরার কৌশলে সে আজও গ্রামের সেরা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা হাওয়া বইল। শিমুল গাছের পাতাগুলো কেমন যেন কাঁপতে লাগলো। পুকুরের জলের উপর
একটা সরু ঢেউ উঠল, যেন কেউ পাড় থেকে জলে নামছে। মাধব চমকে তাকালো। কেউ কি এলো? চমকে উঠে মাধব পিছন ফিরে তাকাতেই দেখতে পেল পুকুরের জলে এক বৃদ্ধ ব্যক্তি হাত মুখ ধুচ্ছে। বয়স ওই 60 ছুঁই ছুঁই হবে। গায়ে ধুতি আর পাতলা সাদা রঙের একটা ময়লা গেঞ্জি, কাঁধে একখানা পুরনো চটের থলে। মাথার চুল হালকা পাক ধরা আছে, গালের পাশে পাতলা ধূসর দাড়ি। তার ত্বকে জীবনের পরিশ্রমের চিহ্ন গভীর রেখা হয়ে বসে আছে। পুকুরের পাড়ে এক কোণে লম্বাটে একটা মসৃণ পাথর আছে। সেই পাথরের ওপর দাঁড়িয়ে লোকটা 2 হাত ভিজিয়ে নিচ্ছে পুকুরের ঠান্ডা জলে। কখন এলো লোকটা খেয়ালই করেনি মাধব। সম্ভবত স্মৃতির অতলে ডুবে এতটাই বিমুগ্ধ হয়ে গিয়েছিল যে বাইরের জগতের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল কিছুক্ষণ। বৃদ্ধ লোকটা এবার থলের ভেতর থেকে একখানা ময়লা ধুতি কাটা রুমাল বের করে হাত মুখ মুছতে মুছতে ধীরে ধীরে এগিয়ে এলো মাধবের দিকে। তা কি মশাই, গরমটা ভালোই পড়েছে বলুন। যা কড়া রোদ পড়েছে, মনে হচ্ছে ক্ষেতের ফসলে যেন আগুন লেগে যাবে। মাধব দীর্ঘ শ্বাস ছেড়ে সায় দেয়। আর বলবেন না, এই গরমে হেঁটে হেঁটে একেবারে হাঁপিয়ে উঠেছি। ফেরি করতে করতে শরীরটা যেন শুকিয়ে কাঠ। ফেরি করেন? ভদ্রলোক একটু কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞাসা করল। হ্যাঁ, ওই মাটির হাঁড়ি, পিতলের থালা, মাঝে মাঝে খেলনাও বিক্রি করি। গ্রামে গ্রামে ঘুরি আর এসব বেচে বেড়াই। তা ভালোই তো। আমিও দূরের এক গ্রামে কাজ সেরে ফিরছি। বেলা গড়িয়ে যাওয়ায় গরুর গাড়ির দেখা নেই। বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। পথ বড়ই নির্জন। আপনাকে দেখে ভাবলাম একটু কথা বলা যাক। একা একা হাঁটতে হাঁটতে মনটা ভার হয়ে যায়। এমন সময় হঠাৎ পুকুরের জলে একখানা ঢেউ উঠল। একটা বড় সড়ো মাছ ঘাই মেরে জলের ওপর উঠে এলো। ঢেউ ছড়িয়ে গেল চারপাশে। ওই দেখুন, চমকে উঠল মাধব। বোয়াল হবে নিশ্চয়ই। দেখেন না কি ঢেউ তুলল। আহা, যদি একখানা ছিপ থাকতো এখন একেবারে ধরেই ফেলতাম রে ভাই। আক্ষেপ ঝরে পড়ল মাধবের কণ্ঠে। ও, তাহলে আপনি মাছ ধরেন বুঝি? সে আর বলতে, শৈশবে একটাই প্রেম ছিল, মাছ ধরা। পিঁপড়ের ডিম দিয়ে পুঁটি, কেঁচো দিয়ে শোল, গুণের চাল মেখে বোয়াল টোপানো, সবই জানা আমার। এখনও সময় পেলেই ছিপ হাতে চলে যাই বিলে, দিঘিতে। ছিপ মানেই আমার কাছে যেন মন খুলে বাঁচার দিন, বুঝলেন? তবে তো আপনি একেবারে জলের ডাক্তার। বৃদ্ধের কণ্ঠে যেন প্রশংসা আর কৌতুকের একটা মিশ্র সুর। আমাদের সময় এমন কতজন ছিল যারা একবার ছিপ ফেললেই মাছ লাফিয়ে উঠত। তা আপনি কি পুকুরের ঢেউ দেখে ধরতে পারেন কোন মাছ? সে তো নিশ্চয়ই। গর্বে ফুলে ওঠে মাধব। মাছের ঘাই, ঢেউয়ের ধরন, এমনকি জলের রং দেখে বুঝতে পারি কি ধরনের মাছ আর কত ওজনের হতে পারে। বুঝলাম। আপনার চোখে মাছের নাচও যেন ভাষা হয়ে ধরা দেয়। আচ্ছা, আপনিও কি মাছ ধরেন নাকি? আহা, না রে ভাই, আমার অত ধৈর্য নেই ওই ওত পেতে বসে থাকার। তবে মাছ ধরার গল্প শুনতে আমার ভারী ভালো লাগে। আর যারা ভালোবাসে তাদের সঙ্গে সময় কাটাতে তো মন্দ লাগে না। মাধব এবার চোখ মুছে লোকটার দিকে তাকালো। কথাবার্তায় অদ্ভুত এক শান্তি, কিন্তু তার মধ্যেই যেন একটা মোহ, একটা রহস্য। এমনভাবে কথা বলছে যেন বহুদিন ধরে চিনে আসা কোনো চেনা মানুষ। অথচ দেখো, নাম তো জিজ্ঞেসই করা হয়নি। এই যে মশাই, আপনার নামটাই তো জানা হলো না আমার। মাধব মুখে হাসি বুলিয়ে জিজ্ঞেস করল। ও, আমি গোপাল চন্দ্র দাস। বাড়ি আমার উত্তর গোহালডাঙ্গা গ্রামে, নদীর ওপারেই পড়ে। ভদ্রলোক কাঁধের থলেটা একটু সোজা করে বললেন। গোহালডাঙ্গা শুনেছি নামটা। ওদিকে তো একটা পুরনো শিব মন্দিরও আছে, তাই না? আছে বই কি, তবে এখন সব কিছুতেই ধ্বংস আর নির্জনতা। যাই হোক, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না না, বলেন না। লোকটা বলল, আসলে কি জানেন, আমাদের গ্রামে একটা বিশাল দিঘি আছে।
দিঘিটার নাম হলো লাহা দিঘি। এককালে সত্যব্রত লাহা বলে এক জমিদার ছিলেন, তার মালিকানাতেই ছিল দিঘিটা। তখনকার দিনে কি ভোজন চলতো জমিদার বাড়িতে! সারা বছর ধরে দিঘিতে মাছ চাষ হতো, আর প্রতি বছর হতো এক বিরাট মাছ ধরার প্রতিযোগিতা। তা কি রকম প্রতিযোগিতা? আরে মশাই, বিশেষ এক বোয়াল মাছ পালা করে ধরা হতো প্রতি বছর, একেবারে দৈত্যাকার। যে সেই মাছ ধরতে পারত সে পেত মোটা টাকার পুরস্কার। দূর দূরান্ত থেকে লোক আসতো, কি উৎসবটাই না চলতো! দিঘির পাড়ে মেলা বসতো, পালা গান, হাট বাজার। কিন্তু হায়, সেসব এখন স্মৃতি। 1980 সালের সময়টা ছিল বড় খারাপ। সেই সময় জমিদার সত্যব্রত বাবুর বড় ছেলে রায়চরণ এক বেনিয়ার কাছে জমির দলিল বন্ধক রাখে। মদ আর জুয়ায় সব উড়িয়ে দেয়। তারপর আগুন লাগে লাহা বাড়িতে। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ইচ্ছে করে লাগানো। তারপরেই শুরু হয় জমিদারির পতন। যেটুকু সঞ্চয় থাকে সেটুকু ডাকাতেরা ডাকাতি করে চলে যায়, তার জমিদারিটাই চলে যায়। ওই নামটাই পড়ে আছে শুধু। এখন সত্যব্রত বাবু এক কোণে জীবন টানেন, আর সেই লাহা দিঘি এখন এমনি পড়ে আছে। হ্যাঁ, এমন অনেক বড় জমিদার বাড়ির শেষ কাহিনী শুনেছি। মাধব গভীর কণ্ঠে বলল, শুধু শেষ নয় মশাই, মানুষ বলে লাহা বাড়ির উপর অভিশাপ নেমে এসেছে। দিঘির পাড়ে রাত হলে কেউ এখন আর যায় না। কেউ কেউ বলছে দিঘির জলে নাকি এক অশরীরী নারীর ছায়া দেখা যায়, আবার অদ্ভুত শব্দ শোনা যায়। তবে মশাই, আমি এসব বিশ্বাস করি না। আমি আপনার সঙ্গে আলাপ করে বুঝলাম আপনি মাছ ধরতে খুব ভালোবাসেন। তাই বলছি, যদি চান একটিবার আসুন আমাদের লাহা দিঘিতে। বড় বড় মাছ পাবেন, কথা দিচ্ছি। মাধবের চোখে ঝিলিক। আসতে তো ইচ্ছে করেই, কিন্তু ওদিককার মানুষজন কিছু বলে না? তা দিনের বেলা গেলে সমস্যা হতে পারে। লোকজন বলে ওই জায়গাটা শুভ নয়। দুপুরের পর দিঘির ধারে গেলেই নাকি অস্বস্তি লাগে, বমি বমি ভাব আসে, মাথা ঘোরে। আমি শুনেছি দিনের আলোয় মাছেরা নিচে লুকিয়ে থাকে, পাতালে গিয়ে পড়ে যেন, কিন্তু রাত নামলেই তারা জলের ওপর উঠে আসে, আর ওইটাই সময় ধরার। বিশ্বাস না হলে একবার আসুন, আমি সঙ্গে থাকব। গ্রামের লোক কিছু বলবে না, ও আমি দেখে নেব। মাধবের মনে হালকা কৌতূহলের তরঙ্গ উঠল বটে, কিন্তু সেটাকে ঢেকে ফেলল এক ধরনের আনন্দের উত্তেজনা। কতদিন মাছ ধরেনি, এমন সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? ঠিক আছে, আসবো, আপনি ঠিকানাটা দিয়ে যান। গোপালবাবু থলের ভেতর থেকে কাগজ আর একখানা পুরনো বলপেন বার করল। তারপর দিঘির ঠিকানা, তার গ্রামের নাম এবং দিঘিটার একটা বিশেষ চিহ্ন সহ লিখে সেটা মাধবের হাতে ধরিয়ে দিল। এই দিন সন্ধ্যার পর ওই দিঘির পেছনে একটা প্রকাণ্ড আম বাগান আছে। আপনি সেই আম বাগানেরই গাছতলায় থাকবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে গোপালবাবু, দেখা হবে। দুজনে হাত মিলিয়ে বিদায় জানালো। মাধবের পায়ে যেন নতুন ছন্দ, বুকের মধ্যে সেই পুরনো ভালো লাগার উত্তেজনা। সেদিন বিকেলটা পড়তে না পড়তেই মাধব তৈরি হয়ে নিল। মনটা যেন এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছিল। কতদিন পর আবার ছিপ হাতে দিঘির জলে বসবে। জীবনের ব্যস্ততার বাইরে এমন একটা প্রাচীন দিঘির খোঁজ তার মনে যেন পুরনো কোনো আবেগ জাগিয়ে তুলছিল। গত কদিন ধরে সে মাছ ধরার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে। একেবারে হাতে বানানো বাঁশের তৈরি গ্রামীণ ছিপ, যেমনটা তার ছোটবেলায় কাকা বানাতেন, সেই রকম একখানা ছিপ নিজেই বেঁধে নিয়েছিল সে। মাথায় পাকানো কুণ্ডলিতে সুতো, হুকের মাথায় এক ধরনের পোকা ভরা চারা, যা মাধব নিজেই তৈরি করেছে, মাটি, গুড়, শুকনো খুদ আর সামান্য নারকেলের কোড়া দিয়ে। তার সাইকেলের পেছনে বাঁধা ছিল একটা ছোট্ট টিফিন ক্যারিয়ার, ভেতরে কিছু শুকনো মুড়ি, কাঁচা লঙ্কা আর গুড়, সঙ্গে একটা মোটা হ্যান্ডেলওয়ালা টর্চ লাইট, বড় ব্যাটারিওয়ালা, কারণ রাতের বেলা সাপ, শেয়াল এমনকি ছোটখাটো বন বিড়ালও দেখা দিতে পারে।
আর গাঁয়ের রাস্তা বললে তো কথাই নেই। সেদিন সন্ধ্যা নামার আগেই সে বেরিয়ে পড়ল সাইকেল নিয়ে। গন্তব্য গোহালডাঙ্গা। রাস্তায় লোকজনের চলাচল প্রায় নেই বললেই চলে। মাধব জানে পথের মধ্যে পড়বে একটা নদী, যার উপর খেয়া পাড়া বসে, কিন্তু সেটা চলে কেবল নির্দিষ্ট সময়ে। আজকাল এই পথ দিয়ে খুব একটা লোক যাতায়াত করে না। একমাত্র শুক্রবারে নদীর ওপারে যেটুকু হাট বসে, তখন একটু ভিড়ভাট্টা হয়। অনেক বছর আগে সেই হাটে গিয়েছিল মাধব। আজ আবার সেই নদী পার করছে, কিন্তু একা, আর অন্য এক উদ্দেশ্যে। নৌকার মাঝি ছিল বুড়ো। দাঁত ফেলে বলল, কি বড় বাবু, আজ ওইদিকে যাবেন? এখন তো আধার নামবে। মাধব শুধু হেসে বলল, গন্তব্য আছে, ফিরবো কাল ভোরে। নদীটা তখন স্থির। পাড়ের ধারে জলছবি তুলেছে সায়াহ্ন সূর্য। নদী পার হতেই প্রকৃতি যেন রং পাল্টে দিল। চারিদিকে পড়ন্ত রোদের সোনালি আলো, ঘরে ফেরে গরু আর ছাগল, গলায় বাঁধা ঘণ্টের ঝমঝম ধ্বনি। মেয়েরা মাথায় ঘোড়া নিয়ে পুকুর থেকে জল টেনে ফিরছে। পেছনে দুষ্টু ছেলেপুলের শীষ। মাঠের মধ্যে অন্ধকার ঘনাতে ঘনাতে জেগে উঠেছে পুকুরের ব্যাঙের ডাক, ঝিঁঝি পোকার একটানা মৃদু শব্দ। আর দূরে কোথাও কে যেন বাঁশিতে ভাটিয়ালি সুর তুলছে। মাধব গোপালবাবুর নির্দেশ মতো গ্রামে ঢুকে পড়ল। ঠিক উত্তর দিকে সাইকেল চালিয়ে মিনিট 5 যাওয়ার পর রাস্তাটা একপাশে বাঁক নিয়ে গেল। সেই রাস্তাটি সরু ছিল, মাটির তৈরি, মাঝখানে খানিকটা উঁচু আর দুপাশে ঢালু জমি, যেটাতে তখনও কিছু আমন ধান লাগানোর প্রস্তুতি চলছে। রাস্তার দুধারে মাথা তুলে দাঁড়িয়ে আছে বড় বড় দুর্বা ঘাস। মাঝে মাঝে রাধাচূড়া, কাঞ্চন আর শিমুলের গাছ। কয়েক জায়গায় তো মধু কামড়ানোর বকুল ফুল পড়ে আছে পথ জুড়ে। বাতাসে মিশেছিল একটা গন্ধ, কচি আমের, লিচুর আর সামান্য আর্দ্র মাটির। গ্রামের মানুষ তখন একে একে ঘরে ফিরছে। কুয়োতে জল তোলা চলছে। নারকেলের পাতায় ঝাঁপি দিয়ে গৃহস্থলী ঢেকে রাখা হচ্ছে। কুকুরেরা আলস্যে হাই তুলে গা ঝাড়া দিচ্ছে। পাখিরা একে একে গাছে ফিরে যাচ্ছে। চিল, দোয়েল, শালিক আর একটা নির্জনতা গ্রাম জুড়ে যেন ধীরে ধীরে নেমে আসছে। মাধব কিছুটা এগিয়ে সেই রাস্তা ধরে চলে এলো দিঘির পিছনের আমবাগানের কাছে। গাছগুলো একত্রে দাঁড়িয়ে আছে, পুরনো লতায় ঢাকা, যেন আকাশ ছুঁতে চায়। পাতার ফাঁক দিয়ে দেখা যায় দিঘির জল একেবারে নীরব আর স্থির। গোপালবাবুর কথা মতো সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো মাধব। চোখে টর্চ লাইটের আলো পড়ে একটা শালিক উড়ে গেল। দূর থেকে একটা অজানা শব্দ ভেসে এলো। শব্দটা যেন হাসের, আবার যেন না। মাধব হাতের ছিপটা শক্ত করে ধরল। সন্ধ্যা ঘনাচ্ছে। গায়ে শিরশিরে একটা অনুভূতি। রাঘব বসে বসে চুপচাপ তাকিয়ে থাকলো দিঘির জলের দিকে। গোপালবাবু যেভাবে বলেছিল এতটুকু মিথ্যে নয়, ঠিক যেন তেমনটাই। প্রকাণ্ড 6-7 বিঘে জায়গা জুড়ে প্রসারিত এক অলৌকিক জলের দেহ, যার গভীর কালো জল এখন রাতের আধারে আরো গাঢ় হয়ে উঠেছে। সে জল দেখে মনে হয় যেন কোনো প্রাচীন দেবীর শ্যামবর্ণ অবয়ব ছায়া হয়ে দাঁড়িয়ে আছে স্থির আর নিঃশব্দে। দিঘির চারিধারে ঘন তাল আর নারকেল গাছের সারি। সন্ধ্যার পরে যাদের ছায়া জলের মধ্যে পড়ে এক ধরনের ছায়া ছবির জন্ম দেয়। দক্ষিণের পাশে হাড়ি পাশ ঘেঁষে একটা পুরনো আমবাগান, যে আমবাগানে পা দিলেই বোঝা যায় দিনের আলো সেখানে ঢোকে না। গাছগুলো এমন ঘন আর উঁচু। পাতার জঙ্গল যেন এক অদৃশ্য ছাউনি। সেই আমবাগানের ভিতর থেকে মাঝে মাঝে বাতাসে পাতার খসখসে আওয়াজ শোনা যায়, আর কচি আমের গন্ধ এসে মিশে যায় দিঘির জলে।
মাধব চোখ রেখেছিল দিঘির জলে। মাছ ধরার অভিজ্ঞতা তার কম নয়। ছোটবেলা থেকেই ধান ক্ষেত, পুকুর আর জলাভূমিতে কত না সময় কাটিয়েছে ছিপ হাতে। এমন জায়গা দেখে সে বুঝে যায় এই দিঘির গভীরে নিশ্চয়ই বড় বড় বোয়াল মাছ ঘাপটি মেরে বসে আছে। কিছুক্ষণ অপেক্ষা করে সে। যখন গোপালবাবুর কোনো দেখা মিলল না, তখন সে নিজেই ব্যাগ খুলে বের করলো তার ছিপ আর চারা। একটি মোটা বাঁশের কঞ্চি, সুতোয় বাঁধা কড়া শক্ত হুক, সঙ্গে চারা হিসেবে ব্যবহার করছে পচা কাঁকড়ার মাংস আর সর্ষে তেলের সঙ্গে ভেজানো শুকনো মাছকুচি, যেটা বিশেষত বোয়াল মাছ ধরার জন্য এনেছে সে। আর এই চারা বোয়াল মাছ ধরার জন্য অত্যন্ত কার্যকারী টোপ। সে হাতের সুখে টোপটি গেঁথে নিয়ে ছিপ ফেলল দিঘির দিকে। দূরে কোথাও ঝিঁঝি পোকার একটানা আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। বাতাসে মিশেছিল ঘাম মেশানো গাছের গন্ধ আর পুরনো কচুরিপানার ফ্যাকাশে দুর্গন্ধ। কিছুক্ষণ পর থেকে মাধব টের পেল কিছু একটা যেন ঠিক হচ্ছে না। বারবার সে টোপ গেঁথে জলে ছুড়ছে, ফাতনা স্থির, নিষ্পন্দ, অথচ যখন ছিপ তোলে দেখছে হুক ফাঁকা, চারা নেই। যেন কিছু একটা নিচে থেকে নিঃশব্দে অদৃশ্যভাবে গিলে নিচ্ছে তা, কোনো আলোড়ন ছাড়াই। এই দৃশ্যপটের মধ্যে এমন অদ্ভুত আচরণ দেখে মাধবের গাটা যেন শিরশির করে উঠল। এমন ঘটনা তার দীর্ঘ জীবনে আগে কখনো হয়নি। মনে হতে লাগলো এখানে রাতের বেলায় মাছ ধরাটা কি তবে ভুলই হলো? গোপালবাবুর কথাটা কি তবে নিছক ভুলে ঠেলে দেওয়া বিশ্বাস? এমন সময় হঠাৎ পিছনে রামবাগান থেকে পাতার উপর চাপ পড়া মচমচ শব্দ ভেসে এলো। মাধব টর্চটা হাতের কাছে তুলে নিল আর আলোর রশ্মি ফেলল গাছেদের ফাঁক দিয়ে। একটু দূরে দেখতে পেল একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরা, কাঁধে একটা গামছা, ধীরে ধীরে গাছেদের ফাঁক দিয়ে এগিয়ে আসছেন। মাধব বুঝে নিল যে এ হলো গোপালবাবু। তা কি মশাই, কখন এলেন? বলেই পাশে বসে পড়লেন গোপালবাবু। শ্বাস নিতে নিতে বললেন, একটু দেরি হয়ে গেল, এর জন্য দুঃখিত। আসলে রওনা দিতে গিয়ে গিন্নি পাঠিয়ে দিয়েছিল বাজারে চিনির খোঁজে। তারপর মুদির দোকানে একটু কথা বলতে সময় চলে গেল। তা কিছু না, আমি তো বসেই আছি। তবে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে জানেন তো, ছিপে চারা লাগাই, জলে ফেলি, কিন্তু ফাতনা একটু নড়ছে না, অথচ টোপটা নেই। জীবনে এমন তো কখনো হয়নি মশাই। ও মা, কই আপনি কি এনেছেন দেখি? মাধব তার ব্যাগ খুলে সেই চারা দেখালো। গোপালবাবু চোখ ছোট করে চেয়ে থেকে হেসে ফেললেন। এইটা দিয়ে আপনি সারা রাত বসে থাকলেও কিচ্ছু হবে না। তবে ভাববেন না, আমি আগেই বলে রেখেছি, একজন আসছে আমার ঠিক করে রাখা বিশেষ চারা নিয়ে। ততক্ষণ আপনি বসুন, মাছ ধরুন, আর তার আগে এই বলে গামছা খুলে একটা পুঁটুলি বার করলেন। ভেতর থেকে বার করলেন হাতে বানানো নারকেলের নাড়ু, খেজুরের গুড়ের মোয়া আর একরকম চালের লাড্ডু। নিন, খান একটু। রাত্রে পেটে খিদে থাকলে মাছ ধরাও জমে না মশাই। গিন্নি বেশি করে বানিয়েছে, আপনাকেও দিতে বলেছে। মাধব আর না করতে পারল না। দীর্ঘক্ষণ অপেক্ষা আর গা ঘামা নির্জনতা সঙ্গে অদ্ভুত পরিবেশের মধ্যেও এই আন্তরিকতা যেন তার ভিতরে একটা ভারকে হালকা করে দিল। দুজনে একসঙ্গে বসে খেতে খেতে গল্প শুরু করল। অন্ধকার ঘন হয়ে এসেছে, ঝিঁঝি পোকার নিরন্তর ডাক, সঙ্গে দূরে কোথাও যেন একঘেয়ে ব্যাঙের সুর, আর মাঝে মাঝে তালগাছের পাতায় হালকা বাতাসের মৃদু শব্দ। সব মিলেমিশে
রাত যেন নিঃশব্দ। গোপালচন্দ্র হাতের মোয়ায় কামড় দিয়ে বলল, তা এই দিঘিটার একটা ইতিহাস আছে মশাই। কিছুটা তো আগেই বলেছিল, এবার পুরোটা বলি, জানা থাকলে মনের জোর বাড়ে। হ্যাঁ বলেন, শুনছি। আসার পথে নিশ্চয়ই জমিদার সত্যব্রত লাহার ভাঙা মহলটা চোখে পড়েছে। আরে ওই যে গ্রামে ঢোকার পরেই ডান দিকে ফাঁকা মাঠ পেরোলেই একটা ছাওড়া পড়ে যাওয়া বাড়ি, দেখেছেন তো? হ্যাঁ দেখেছি। আবছা আলোতে দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে কেউ থাকে না সেখানে। ওই দুর্দশা বলা যায় একেবারে। তার বলতে, তবে একদিন ওই বাড়িটায় ছিল প্রাণ ভরা। কথায় আছে, পাপ ছাড়ে না বাপকে। জমিদার মশাইয়ের কীর্তিকলাপের ফলেই সব শেষ হয়েছে। প্রতি বছর এই দিঘিতে মাছ ধরার প্রতিযোগিতা হতো, বড়ই জাঁকজমক হতো। 50 টাকা টিকিট কেটে ঢুকতে হতো। দেশ বিদেশ থেকে লোক আসতো। একবার কাগজে একবার এই সংবাদ বেরিয়েছিল 1971 সালের ডিসেম্বর মাসে। তা তো জানতাম না, এত বড় মাপের প্রতিযোগিতা হতো। হতোই তো। তবে মজা হলো, সেই প্রতিযোগিতায় সবসময় জিততেন জমিদার মশাই নিজে। একটাই মাছ, বোয়াল। সাইজ দেখলে বিশ্বাস করবেন না, প্রায় 1 হস্ত লম্বা আর 10-12 কেজি ওজন। ওটাকে তুলতে গেলে একা কারো সাধ্য ছিল না। তার মজার ব্যাপার, ওটা সাধারণ টোপে উঠতো না। তাহলে কিসে উঠতো? সেটাই তো রহস্য। জমিদার মশাই নিজেই একটা গোপন টোপ ব্যবহার করতেন, কারো সঙ্গে ভাগ করতেন না। আমি তখন ছিলাম ওর খুব ঘনিষ্ঠ চাকর। লুকিয়ে একবার দেখেছিলাম, তবে সেসব কথায় পরে আসছি। এই পর্যন্ত কথাবার্তা চলছিল, ঠিক তখনই দিঘির জলে এক ধরনের ছ্যাঁক করে বড়সড় শব্দ হলো। জলের বুক ফেটে যেন কিছু একটা বিশাল আকারের প্রাণী উঠে এলো, আর পর মুহূর্তেই তলিয়ে গেল। মাধব চমকে উঠে টর্চের আলো ফেলে দেখল দিঘির জল কাঁপছে, আর বিশাল এক ঢেউ উঠেছে। ওই যে, ওটা নিশ্চয়ই সেই বোয়াল মাছটা। ধৈর্য ধরুন মশাই, সময় মতো উঠবেই। মাধব টর্চটা একটু পাশে সরাতে যাবে, ঠিক তখনই আলো এসে পড়ল গোপালচন্দ্রের পায়ের কাছে। এতক্ষণ ভাঁজ করা ধুতি দিয়ে ঢাকা ছিল পা, এখন বসার ভঙ্গিতে ধুতিটা সামান্য উঠে এসেছে। মাধবের চোখ স্থির হয়ে গেল পায়ের পাতার দিকে তাকিয়ে। ওটা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। মাধব কিছু বলতে পারল না। বুকের মধ্যে যেন হাওয়া বন্ধ হয়ে এলো, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে টর্চটা বন্ধ করতে সাহস পাচ্ছিল না, কিন্তু গোপালচন্দ্রের শান্ত গলা আবার শোনা গেল, আলোটা বন্ধ করে দিন মশাই, মাছ পালিয়ে যাবে তো। মাধব কাঁপা কাঁপা হাতে আলোটা নিভিয়ে দিল। চারিদিক অন্ধকারে ডুবে গেল আবার। দিঘির পাশে যেন সমস্ত শব্দ স্তব্ধ, শুধু শোনা যায় গোপালচন্দ্রের শান্ত অথচ কাঁপুনি ধরা কণ্ঠস্বর। তবে আমি কি বলছিলাম যেন, সেই গোপন টোপটার কথা। জমিদার মশাইয়ের খুব কাছের লোক ছিলাম আমি। ওর ভৃত্য, ঘরোয়া লোক বলতে যা বোঝেন, সেই সুবাদেই জানতাম অনেক গোপন কথা। সেই টোপের কথাও একদিন জানি, যেটা দিয়ে উনি প্রতি বছর সেই বোয়াল মাছটাকে ধরতেন। আমি তখনই ওনাকে বলি, মশাই, এই অন্যায় কাজটা আপনাকে মানায় না। টাকার প্রতিপত্তির লোভে এইভাবে মানুষ ঠকানো যে পাপ, এর ফল ভোগ করতে হবে। তবে আমার এই কথায় ভীষণ রেগে যান উনি। লেঠেল ডেকে আনেন, আমাকে পুকুর পাড়েই ধরে মারে। মেরে মেরে আমার পা ভেঙে দেন, তারপর চাকরি থেকেও তাড়িয়ে দেন। শুধু তাই না, হুমকি দেন যদি কারোর কাছে এই কথা বলি তাহলে আমার গিন্নিকেও নাকি ছাড়বে না। এই পর্যন্ত শুনে মাধব অনুভব করে
এতক্ষণ যার কথার জাদুতে সে আচ্ছন্ন হয়েছিল, তার পায়ের সেই উল্টো দিক ঘোরানো রহস্যটা আসলে কতটা বিভীষিকাময়। তার শরীর দিয়ে ঠান্ডা একটা শিরশিরে স্রোত বইতে থাকে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। একটা কথা চিন্তা করে মাধব, আর বিস্মিত হয়। লোকটার পা দুটো অমন ভাঙা আর উল্টো দিকে থাকা সত্ত্বেও এমন সহজ সরলভাবে কিভাবে হেঁটে চলে বেড়ায় সে। প্রথম দিন যখন লোকটার সঙ্গে কথা হয়, তখন বিন্দুমাত্র তার পায়ের দিকে লক্ষ্য করেনি মাধব। সে টের পায়নি তার মধ্যে এমন একটা অস্বাভাবিকতা আছে। মাধব দম নিয়ে ধরা গলায় জিজ্ঞেস করে, আপনার সেই গোপন টোপটার কথা তো শুনে কৌতূহল আরো বাড়ছে। সেই রহস্যটা কখন ফাঁস করবেন? বড়ই অধীর হয়ে আছি। গোপালচন্দ্র হালকা হাসলেন। দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে বললেন, আর একটু সবুর করুন মশাই, সব বলবো। সবটা বলার জন্যই তো আজ ডেকেছিলাম আপনাকে। আচ্ছা, আপনি এত কথা বলছেন, যদি জমিদারবাবু শুনে ফেলেন? আপনি তো বললেন উনি আপনাকে হুমকি দিয়েছিলেন। সে ভয় নেই মশাই, এখন তো আর তিনি সেই আগের মতো নন। ভাঙা বাড়ির এক কোণে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। ওকে দেখার কেউ নেই। প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা সব শেষ। শেষ বয়সে শুধুই রোগ আর বিছানায় শুয়ে কাশতে কাশতে রাত কাটানো। জ্যৈষ্ঠের রাত। আকাশে তারার কোনো চিহ্ন নেই, যেন তারা সবাই লুকিয়ে পড়েছে কোনো অজানা আতঙ্কে। মাধবের মনে হচ্ছিল চারপাশটা ধীরে ধীরে আরো গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে। অথচ দিঘির পাড়ে দাঁড়িয়ে থেকেও গায়ে হালকা ঠান্ডা একটা শিহরণ টের পাচ্ছে সে। আশ্চর্যের ব্যাপার, এমন গ্রীষ্মের রাতে যখন গায়ের চামড়া পুড়ে যাবার কথা, তখন সেই দিঘির পাড়ে যেন কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ছে মাধবের ঘাড়ে। সারা গা কেঁপে উঠল তার। তবু চুপচাপ রইল। সেই মুহূর্তে হঠাৎ খেয়াল করল টোপটা আবার কোথাও টানছে, কিন্তু সে টেরও পায়নি। চোখ ফেরাতেই দেখতে পেল টোপটা জলে ডুব দিয়ে পরক্ষণেই আবার ভেসে উঠল। তবে সে যতটা আতঙ্কিত, তার চাইতেও যেন বেশি স্তম্ভিত। এরই মাঝে দূরে কোনো এক জায়গা থেকে একটা আলোর রেখা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। প্রথমে মনে হলো কোনো শেয়ালের চোখ কি জ্বলছে? না, সেটাও নয়। এখন ভালো করে দেখতে পাচ্ছে হ্যারিকেনের আলো, আর সেই আলোটা যেন বাতাসে দুলে দুলে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই আলোকে ঘিরে আবার যেন একটা ধোঁয়াটে কুয়াশা, আর চারিদিক নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেখানে একটা পিঁপড়ে হেঁটে যাওয়ার শব্দ যেন কানে আসে। মাধবের বুকের ভিতরটা ধরফর করে উঠল। কিন্তু গোপালচন্দ্র মৃদু হেসে বললেন, ওই তো টোপ নিয়ে আসছে। এবার বুঝবেন আসল মাছ ধরা কাকে বলে। হ্যারিকেনের আলোটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, আর তার সঙ্গে দেখা গেল এক অদ্ভুত নারী মূর্তি। গ্রামের ঘরোয়া শাড়ি পরা, মাথায় ঘোমটা টানা, মুখের কেবল ঠোঁট আর থুতনি দৃশ্যমান, তাও হ্যারিকেনের ম্লান আলোর আভায়। উপরের মুখটা ঘোমটার আড়ালে সম্পূর্ণ গায়েব, যেন কেউ মুখটাকেই ঢেকে রেখেছে, যেন মুখটা ছিলই না। তার এক হাতে একটা ছোট্ট টিনের বাক্স ধরা, আর অন্য হাতে ঝুলছে হ্যারিকেনটা। আলো যেন নারীর গা ছুঁয়ে না গিয়েই আশেপাশে ভেসে বেড়াচ্ছে। গোপালচন্দ্র হাসলেন। সেই হাসিতে কেমন একটা ঠান্ডা মাধুর্য, আবার একটা চাপা আতঙ্ক। দাদা, পরিচয় করিয়ে দিই, আমার গিন্নি। মাধব দ্রুত হাত জোর করে নমস্কার করল, কিন্তু মহিলা কোনো কথা বললেন না, শুধু ঘাড় নাড়িয়ে প্রত্যুত্তর দিলেন। ওই নিঃশব্দ সম্মতির মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিকতা মিশেছিল, যা বোঝা যায় না কিন্তু অনুভব করা যায়।
গোপালচন্দ্র বললেন, কই দাও দেখি বাক্সটা। মহিলা ধীরে ধীরে বাক্সটা তুলে দিলেন তার হাতে। তারপর তিনি আবার বললেন, ঠিক আছে, তুমি যাও, অপেক্ষা করো, আমি মাছটা ধরে মাধব বাবুকে নিয়ে আসছি। মহিলা নিঃশব্দে ঘুরে দাঁড়ালেন। আর তখনই মাধব প্রথমবার টের পেল এই নারীর চলাফেরার কোনো শব্দ নেই, পায়ের আওয়াজ, মাটির ঘর্ষণ, পাতার মচমচ, কিছুই না। যেন মাটি ছুঁয়ে হাঁটছেন না, বাতাসে এক ফোঁটা ভেসে চলেছেন। সেই ভেসে চলার মধ্যেও এমন নিপুণ ছন্দ, মাধবের মনে হলো যেন কেউ পুরনো দিনের রেকর্ড বাজাচ্ছে। একটা গানের মতো চলেছে সেই পথ চলা। চোখের সামনে থেকে ধীরে ধীরে নারীটি দূরে সরে গেলেন। প্রথমে একটু, তারপর আরো একটু, তারপর অনেকটা। এতটাই দ্রুত, এতটাই নিঃশব্দে যে একটা সময় মাধব ভাবল, চোখে কি ধোঁকা লাগছে? এমন হেঁটে যাওয়া তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। শেষমেশ হ্যারিকেনের আলোটা একটা বিন্দুতে পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। সেই বিন্দুটি হারিয়ে যেতেই মাধবের বুকের ভিতর একটা চাপা ধরাস শব্দে যেন সবকিছু নেমে এলো। শির দাঁড়া বেয়ে নেমে এলো ঠান্ডা এক ঘাম। সে চুপ করে বসে রইল, কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারল এই রাতে, এই দিঘির পাড়ে যা ঘটছে তার মধ্যে কোনো কিছুই স্বাভাবিক নয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গোপালচন্দ্র বাবু নিঃশব্দে মাধবের দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, দেখতে চেয়েছিলেন না সেই টোপটা? এই দেখুন। তার কণ্ঠে অদ্ভুত এক প্রশান্তি, যেন বহু প্রতীক্ষার পর কোনো রত্ন উন্মোচনের মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। তারপর ধীরে ধীরে, খুব সচেতনভাবে তিনি সেই টিনের বাক্সটার ঢাকনা খুলতে লাগলেন। মাধব হাতের টর্চটা এগিয়ে দিল, আর আলো পড়তেই তার চোখের পাতা কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে একটা পচা রক্ত জবা ফুলের মতো আষ্টে গন্ধ যেন কুয়াশার মতো করে চারিদিকের বাতাসে ছড়িয়ে পড়ল। দিঘির পাড়ের হালকা শীতল বাতাসটাও হঠাৎ স্তব্ধ হয়ে উঠল, যেন সেই গন্ধের ভার সইতে পারছে না প্রকৃতি নিজেই। বাক্সটার ঢাকনাটা পুরোপুরি খোলার সঙ্গে সঙ্গেই মাধব যেন নিজের শরীরটা পেছনে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার পা দুটো অবশ, চোখ দুটো থমকে গেল সেই ভেতরের দৃশ্যটায়। টিনের ভেতরে লালচে আভা ছড়িয়ে থাকা এক রক্তাক্ত বিভীষিকা। সেখানে রাখা রয়েছে সদ্য ছিঁড়ে আনা একটা মানুষের হৃৎপিণ্ড, টাটকা রক্তে ভেজা, যেন যেন এখনো জীবন্ত। তার প্রতিটি ধক ধক করে ওঠা স্পন্দনে বাক্সটা কাঁপছে সামান্য। জলের ফোঁটার মতো রক্ত গড়িয়ে পড়ছে টিনের কিনারা বেয়ে। সেই হৃৎপিণ্ডটা যেন মাধবের বুকের মধ্যেই কাঁপছে, যেন তার নিজের হৃদয় উপড়ে এনে বসানো হয়েছে সেই বাক্সে। শব্দহীন পরিবেশের মধ্যে সেই ধক ধক শব্দটা যেন গর্জন করে উঠছে তার কর্ণকুহরে। মাধবের গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এটা 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 মানুষের হৃৎপিণ্ড তো? আপনি এটা কোথা থেকে পেলেন? তার কণ্ঠে আতঙ্ক আর অবিশ্বাসের ধ্বনি মিলেমিশে এক ভাঙা কাঁচের মতো শোনাল। গোপালচন্দ্রের মুখে সেই পরিচিত হাসিটা আবার ফুটে উঠল। তার গলা খানিকটা বদলে গেছে, শুকনো, ফাঁকা আর ফ্যাস ফ্যাসে গলায়
তিনি বললেন, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, ছিপটা তুলুন। মাধব যেন সম্মোহিতের মতো এগিয়ে গেল, ছিপটা তুলে আনলো দিঘির জলের বুক থেকে। তার হাত কাঁপছে, তবু কিছু একটা অদৃশ্য টান তাকে চালনা করছে। সেই সময় গোপালচন্দ্র সেই হৃৎপিণ্ডটা এক হাতে তুলে নিলেন। সেই হাত থেকে চুইয়ে পড়া উষ্ণ রক্ত দিঘির পাড়ের ঘাস ভিজিয়ে দিতে লাগল। তারপর নিপুণভাবে তিনি বড়শির শিকে গেঁথে ফেললেন সেই তাজা স্পন্দিত হৃৎপিণ্ডটাকে। এবার ছুঁড়ে দিন, তিনি বললেন। কণ্ঠে ছিল না কোনো উত্তেজনা, শুধু যেন একটা নির্দেশের স্বর। মাধবের সারা শরীর তখন থর থর করছে, চোখে জল এসে গেছে যেন আতঙ্কে। হাতটা কাঁপতে কাঁপতে ছিপটা ধরে সে দিঘির জলে সেই বিভীষিকাময় টোপ ছুঁড়ে দিল। একটা চপ করে আওয়াজ হলো, যেন জল কেঁপে উঠল মুহূর্তে। তারপর আবার চারিদিক নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় কেবল মাঝে মাঝে ভেসে আসছে ঝিঁঝি পোকার এক টানা সুর, দূর থেকে কোনো শিয়ালের আর্তনাদ, আবার কখনো পাখির ডাক। যেন কারোর অশরীরী উপস্থিতি ঘিরে রাত জাগা প্রাণীরা অস্থির হয়ে উঠেছে। এমন পরিবেশে দাঁড়িয়ে মাধব বুঝতে পারছিল, এই রাত্রি শুধু মাছ ধরার রাত নয়, এটি সেই পুরনো দিঘির অলিখিত রক্ত চুক্তির রাত, যেখানে টোপ হয় মানুষের হৃদয়। অন্ধকার দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা মাধব তখনও আতঙ্কে জমে আছে। তার চোখের পাতা পর্যন্ত নড়ছে না। হঠাৎই গোপালবাবু আবার সেই ফ্যাসফ্যাসে শুকনো, যেন পাতার ঘষাঘষির মতো কণ্ঠে বললেন, আসল ঘটনাটাই তো আপনাকে বলা হয়নি, সেটা শুনুন এবার। জমিদার সত্যব্রত লাহা তার লেটেল দিয়ে আমায় মেরেই ক্ষান্ত হয়নি। প্রতি বছর প্রতিযোগিতার আগের রাতে গ্রামে কেন এক একটা মানুষের মৃতদেহ পাওয়া যায়, কেন তাদের বুক ছিন্ন ভিন্ন থাকে, সেটা যে আমি জেনে ফেলেছিলাম। পাছে সবাই আমার থেকে এটা জেনে যায়, এই আশঙ্কায় শেষমেশ আমার মৃত্যুর কারণ হয়ে উঠল। আর তাই সেই বছর সে আর কাউকে নয়, আমাকে স্বীকার করল। এই পর্যন্ত বলেই গোপালচন্দ্র থামলেন। তারপর ফতুয়ার বুকের বোতামগুলো আস্তে আস্তে খুলতে লাগলেন। মাধব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। জামার খোলা ফাঁক দিয়ে সে দেখতে পেল সেই বিভীষিকাময় দৃশ্য, যা কোনো জীবন্ত মানুষের শরীরে থাকার কথা নয়। তার বুকের মাঝখানটা ফাঁপা, অন্ধকারে ঘন ছায়ার মতো কোটরে ভরে আছে সেই জায়গাটা, যেখানে হৃদয় থাকার কথা। সেখানে পচা রক্ত, হালকা সবজে মাংস ঝরছে এক টানা, আর কিলবিল করছে অসংখ্য ঘিন ঘিনে সাদা পোকা। কখনো মাধবের পায়ের কাছে পড়ে যাচ্ছে, কখনো ঘাসে হেঁটে যাচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে মাটির ওপর, যেন শ্বাস নিচ্ছে জমি নিজে। মাধব সেই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারল না নিজেকে। একদম কণ্ঠ অবধি উঠে এলো বমি। সে পাশে গিয়ে গাছের গুঁড়িতে হেলে পড়ল কাঁপতে কাঁপতে। এদিকে গোপালচন্দ্র আবার ঠান্ডা মাথায় জামার বোতাম লাগাতে লাগাতে বললেন, শুধু আমাকেই নয়, তারপরের বছর আমার স্ত্রীকেও একইভাবে হত্যা করে সে। আমরা দুজনই এখন এই রাম বাগানেই থাকি, দিঘির পাড়ে অপেক্ষা করি কেউ একবার মাছ ধরতে আসবে বলে। তবে বিধির বিচার, ওই শয়তান জমিদারও রেহাই পায়নি। তার জমিদারি চলে যায়, সর্বশান্ত হয়ে পড়ে।
আমার মতো মৃত্যুবরণ করা সেই আত্মারাই তারপর থেকে আজও দিঘির পাড়ে ঘুরে বেড়ায় অদৃশ্য হয়ে। গোপালচন্দ্র তখন একটু এগিয়ে এসে বললেন, অনেকদিন ধরেই খুঁজছিলাম এমন একজনকে যার মনে মাছ ধরার নেশা আছে, সাহস আছে, আর আছে সহ্য করার ক্ষমতা। আপনি এসেছেন, তাই এবার সময় হয়েছে প্রতিশোধের। যদি আপনি সত্যব্রত লাহার হৃৎপিণ্ড ব্যবহার করে এই দিঘিতে মাছ ধরতে পারেন, তবেই আমাদের সকলের মুক্তি মিলবে। মাধবের শরীরটা তখনও কাঁপছে, তার হাত অবশ হয়ে আসছে। ঠিক সেই সময় গোপালচন্দ্র একবার তাকালেন তার দিকে। তার চোখে এক অদ্ভুত আলো। বললেন, আর মাত্র কিছু মুহূর্ত, সেই দৈত্যাকার বোয়াল এবার টোপ গিলেছে। আপনি ভয় পাবেন না, আমি চলি। হয়তো এটাই আমাদের শেষ দেখা। এই বলেই তিনি হঠাৎ করেই যেন কর্পূরের মতো এক ঝলকে হাওয়ায় মিলিয়ে গেলেন। সেই মুহূর্তে আমবাগানের সব ডালপালা একসঙ্গে উঠে তাণ্ডব নাচ শুরু করল। যেন একসঙ্গে অনেকগুলো অশরীরী মানবদেহ গাছের ডালে ঝুলে লাফাচ্ছে, পাতা ছিঁড়ে উড়ে যাচ্ছে, বাতাস কাঁপছে। চাঁদের আলো মেঘে ঢেকে চারিদিকে এক গা ছমছমে অন্ধকার ছেয়ে গেল। আর তখনই মাধবের হাতের ছিপে একটা তীব্র টান পড়ল। বড়শির ফাতনাটা কাঁপছে, দিঘির জলে ঢেউ উঠছে, ধকধক করছে মাধবের বুক। সে জানে, সে অনুভব করছে সেই টোপ কেউ গিলে ফেলেছে। জল থেকে যেন এক রাক্ষসে আকৃতি উঠতে চাইছে। টানাটানিতে বড়শি ছিঁড়ে যাবার উপক্রম। মাধব দাঁতে দাঁত চেপে বড়শি আঁকড়ে ধরে, শরীরের সব শক্তি দিয়ে লড়ছে। তারপর বহু কষ্টে, বহু ধস্তাধস্তির পর সে দেখতে পেল জল ফুঁড়ে এক প্রকাণ্ড বোয়াল মাথা তুলে উঠছে। তার চোখ রক্তবর্ণ, দাঁতের ধার দেখে মনে হচ্ছে যেন যেন ছিন্ন ভিন্ন করতে পারে সেই মুহূর্তে। মাছটা ধীরে ধীরে ডাঙায় তুলল মাধব। তারপর স্পষ্ট দেখতে পেল জল মেখে চকচকে ধাতব বর্ণের চামড়া। পেটের ভেতর থরথর করে কাঁপছে এক টুকরো হৃৎপিণ্ড। যেন সেও প্রাণ খুলে শেষ নিঃশ্বাস নিচ্ছে। মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, কোনো বিজয়ের উল্লাস নেই তার চোখে, নেই কোনো মাছ শিকারের আনন্দ। বুকের ভিতরটা যেন ভারী হয়ে এসেছে। সে বোঝে তার কাজ শেষ, প্রতিশোধ পূর্ণ হয়েছে, রক্তের হিসেব মিলেছে। সে একবার তাকালো গাছপালার দিকে। ঝোড়ো হাওয়ার মতো সব শব্দ থেমে গেছে, নিস্তব্ধ চারিদিক। যেন শতাব্দীর পুরনো আত্মারা একসাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, মুক্তির নিঃশ্বাস। সেই বোয়ালটা পড়ে থাকলো দিঘির পাড়ে, আর মাধব পায়ে পায়ে নদীর দিকে রওনা দিল বাড়ি ফেরার জন্য। কিন্তু নদীর ঘাটে পৌঁছে দেখে রাত গড়িয়ে গেছে, খেয়া চলাচল বন্ধ। বাধ্য হয়ে সে নদীর ধারে এক পুরনো তালগাছের গোড়ায় বসে সেই রাতটা কাটালো, আধ ঘুমে আর আধ জাগরণে। ভোরের আলো ফুটতেই সে আবার গ্রামে ফিরে এলো, কিন্তু সোজা দিঘির পাড়ে নয়। গ্রাম মাঠে সে শোনে গুঞ্জন। লাহা সাহেবের সঙ্গে কি যেন একটা হয়েছে। কৌতূহল আর আতঙ্ক নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যায় সে। জমিদার বাড়ির সেই পরিত্যক্ত ভগ্ন দশা ফটকের সামনে তখন এক বিশাল জনসমাগম। লোকে ঠেলাঠেলি করছে, মুখে মুখে খবর ছড়াচ্ছে। মাধব এগিয়ে গিয়ে দেখে ভিতরে সেই জমিদার সত্যব্রত লাহার মৃতদেহ পড়ে আছে, অর্ধনগ্ন কঙ্কাল সার দেহ।
মুখে এক অদ্ভুত ভয় জমে আছে, চোখ দুটি ফাঁকা হয়ে গেছে বিস্ময়ে। বুকটা একেবারে ছিন্ন ভিন্ন, যেন কেউ নিজের হাতে চিড়ে তুলে এনেছে ভিতরের হৃৎপিণ্ড। দেহ থেকে রক্ত শুকিয়ে গিয়েছে অনেক আগেই, কিন্তু এখনো সেখানে রয়েছে একরকম সজীব আতঙ্ক, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। মাধব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল সেই বড়শির টানে উঠিয়ে আনা বোয়ালটার পেটের ভেতরের হৃৎপিণ্ডটা। এক একটা টুকরো ঘটনার ছবি জোড়া লাগছে যেন। সে বুঝে যায় জমিদারের হৃৎপিণ্ড সেই রাতেই ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রতিশোধের সেই শেষ ধাপটুকু সম্পূর্ণ হয়েছে। গোপালচন্দ্র, তার স্ত্রী, সেই শতাব্দী পুরনো আত্মারা সকলেই এবার মুক্ত। দিঘির পাড়ের আমবাগানে হয়তো আর রাতভর কাঁপবে না পাতারা, হয়তো আর দিঘির জলে উঠবে না অতৃপ্ত আত্মার ঢেউ। মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মুখ ফিরিয়ে ধীরে ধীরে হেঁটে এগিয়ে চলল নিজের গ্রামের পথে। শুনলেন আম বাগানের ভূত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, জমিদার সত্যব্রত লাহা যখন মাছ ধরার প্রতিযোগিতা করতেন, সেই সময় মাছ ধরার জন্য যে টিকিট কাটা হতো তার মূল্য কত ছিল? সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা থেকে মাসুম, রাজস্থানের কোটা থেকে সালমান, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, কলকাতা থেকে রানু, ঘুষুড়ি হাওড়া থেকে প্রদীপ মণ্ডল, বর্ধমান থেকে স্বরূপ সরকার, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, হুগলি উত্তরপাড়া থেকে সায়ন্তনী নস্কর, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, অম্বিকা কালনা থেকে ঋষভ, ব্যাঙ্গালোর থেকে মীনাক্ষী, জবলপুর থেকে সন্টু, উত্তর 24 পরগনা জেলার আবজানগর গ্রাম থেকে আরাবুল মোল্লা, বীরভূম থেকে কাফি খন্দেকার, সুন্দরবন থেকে রনি দাস, ফুলিয়া থেকে অজয় সরকার, বনগাঁ থেকে সুব্রত বিশ্বাস, হাওড়া ডোমজুর থেকে মুন্না মল্লিক, পূর্ব বর্ধমান জেলার চাঁদপুর থেকে ইসমাইল, উত্তর 24 পরগনা থেকে চিকু, কাশমুল থেকে সুপর্ণা দাস, চন্দনপুর পোটরা থেকে শুভঙ্কর ঘড়ুই, কলকাতা থেকে পায়েল দাস, উলুবেড়িয়া থেকে আতিয়ার, চাকদহ থেকে সাথী, বাঁকুড়া জেলার শাহাপুর ভাড়া গ্রামের বাসিন্দা রাহুল গায়েন, দুবাই থেকে হাসিব, রাজবলহাট থেকে দীপু, টলিগঞ্জ থেকে পিঙ্কি হালদার, হাবড়া থেকে কৌশিক মল্লিক, হাওড়া বালিটিকুড়ি দাসনগর থেকে তাপস বাঙাল। এছাড়া হাওড়া থেকে কমেন্ট করেছেন তুহিন ভট্টাচার্য, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে মাসুম রহমান, হুগলি মিরপুর গ্রাম থেকে মিনাজুল রহম, শিলিগুড়ি থেকে সোনালী, কলকাতার নলফা গ্রাম থেকে জাহাঙ্গীর, নবদ্বীপ থেকে সৌরভ, দক্ষিণ 24 পরগনা থেকে চিরঞ্জিত মণ্ডল, শ্যামপুর থেকে অভিজিৎ দাস, হাবড়া উত্তর 24 পরগনা আশ্রম থেকে প্রহ্লাদ বণিক, পশ্চিম মেদিনীপুর নলবনা গ্রাম থেকে গৌতম আহির, ঘুষুড়ি থেকে পার্থ সরকার, বহরমপুর থেকে শুভম মজুমদার, সনদপুর থেকে পারভেজ, পার্ক সার্কাস থেকে জসমিন এবং হাওড়া শালকিয়া থেকে অঞ্জলি সাধুখা। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং মনোযোগ সহকারে শুনে প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে জানানোর জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে অন্য কোনো টানটান উত্তেজনায় পরিপূর্ণ আরও একটি এপিসোডের সাথে। ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকুন।